এই বলে সে ডান হাতটি আমার দিকে বাড়িয়ে দিল। সামান্য ইতস্তত করে আমার ডান হাতটি তার ডান হাতের উপর রাখলাম। অমনি ত্বরিত গতিতে রক্তকণিকাগুলো শিরায় শিরায় ছুটোছুটি শুরু করে দিল। পা থেকে মাথা, মাথা থেকে পা পর্যন্ত মনের ভেতর ঢেউয়ের পর ঢেউ বয়ে যেতে লাগলো, যেন এখনই বান ডাকবে। একে অপরের চোখের উপর অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। কারো মুখে কোনো কথা নেই। নিস্তব্ধ যুবতী নারীর সান্নিধ্যে আমাদের জীবন কথা গল্প শ্রেষ্ঠ উপহার। একদিন বিকেলে দোতলা বাড়ির ব্যালকনিতে কেদারা পেতে মাথার পেছনে উভয় হাত বেঁধে পা দুটোকে লম্বাভাবে রেখে সম্পূরক কোণে দোল খাচ্ছি এবং ভাবছি, ইউনিভার্সিটির সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বড় ভাইয়ের ঘাড়ে আর কতদিন চেপে থাকতে হবে। কিভাবে বেকারত্বের অভিশাপটাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে কুলে উঠতে পারি তার একটা পন্থাও মনে মনে খুঁজছি। এমন সময় অতি কাছ থেকে মেয়েলি কণ্ঠে সুমধুর গানের সুর বাতাসে ভেসে আমার কর্ণকুহরে আঘাত করতে লাগলো। আমি চমকিত হয়ে পুলকিত হয়ে আরো মনোনিবিষ্ট করে শ্রবণ করতে লাগলাম। আমারও তার সঙ্গে সুর মিলিয়ে গাইতে ইচ্ছা করছিল। এই বেকার জীবনে এত সুখ শৈব কেমন করে, এত আগে কখনো শুনিনি। তবে কি নতুন কারো আগমন ঘটেছে? পরে যা জানতে পারলাম তা এই রূপ তার বাবা কেয়ারে চাকরি করেন। চাকরি বদলির বদলতে এই জেলায় তাদের স্থান হয়েছে। তারা দুই ভাই বোন। সে বড়, এইচএসসি ফার্স্ট ইয়ারে পড়ে। কেবল নতুন এসেছে বলে এখন পর্যন্ত কোনো কলেজে ভর্তি হয়নি। সারাক্ষণ বাসায় থাকে। ইতিমধ্যে আমার ভাবির সঙ্গে তার সখ্যতা গড়ে উঠেছে। সেই সূত্র ধরে সে আমাদের বাসায় অহরহ আসত। সারাদিন ভাবির সঙ্গে আড্ডা দিত। আমি সেদিকে কর্ণপাত না করে আমার নিজস্ব রুমে বসে সারাক্ষণ বই পড়ে সময় কাটাতাম। একদিন সে এক কাপ চা হাতে আমার রুমে ঢুকে বলল, নিন আপনার চা। আপনার রুমে এত বই? আপনি এত বই পড়েন? আমিও তো বই পড়ি। এই গল্পের বইটা আমি নিয়ে গেলাম, আগামীকাল ফেরত দেব। এই বলে বেরিয়ে গেল, আমাকে কোনো কথা বলার সুযোগই দিল না। আমি শুধু ভ্যাবাচ্চাকা খেয়ে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলাম। পরে জেনেছিলাম এটি ছিল আমার ভাবির কারসাজি। পরবর্তী দিন বইটি ফেরত দিতে এসে বলল, আপনি আমার উপর রাগ করেছেন। অবশ্য কেউ আমার উপর রাগ করলে আমার কিছু যায় আসে না। কারো উত্তরের অপেক্ষা না করে একা একাই বলে যাচ্ছে, যেন আমি তার কত দিনের চেনা পরিচিত। তার রূপলাবণ্য এতই মনোমুগ্ধকর যে তার প্রতি কেউ দৃষ্টিপাত না করে পারবে না। তার রেশম কোমল কেশ, কাজল কালো চোখ, কমলার কুয়ার মতো ঠোঁট, টান টান বুক, উত্তাল নিতম্ব, ছলছল চাহনি, উচ্ছল তারুণ্য, সুরেলা কণ্ঠ, সবকিছু মিলিয়ে সে যেন আমাকে সম্মোহিত করে ফেলল। এই প্রথমবারের মতো তার একটি কথার জবাব দিলাম, আল্লাহ যার এত রূপ দিয়েছেন, এত গুণ দিয়েছেন, তার সঙ্গে কি রাগ করা যায়? আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনাভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প। আপনারাও আপনাদের লেখা পাঠাতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা the111111@gmail.com। এতদিন চোখে পড়েনি? সে বলল, বললাম চোখে নিশ্চয়ই পড়েছ। তবে আজকের মতো মনের চোখে পড়নি, সত্যি বলছেন তো? তাহলে আমার হাত ছুঁয়ে বলুন। এই বলে সে ডান হাতটি আমার দিকে বাড়িয়ে দিল। সামান্য ইতস্তত করে আমার ডান হাতটি তার ডান হাতের উপর রাখলাম। অমনি ত্বরিত গতিতে রক্তকণিকাগুলো শিরায় শিরায় ছুটোছুটি শুরু করে দিল। পা থেকে মাথা, মাথা থেকে পা পর্যন্ত মনের ভেতর ঢেউয়ের পর ঢেউ বয়ে যেতে লাগলো, যেন এখনই বান ডাকবে। একে অপরের চোখের উপর অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। কারো মুখে কোনো কথা নেই।
নিস্তব্ধ যুবতী নারীর সান্নিধ্যে এলে পুরুষের শিরায় শিরায় অনুপরমাণুতে কত রকম যে বৈকল্য সৃষ্টি হয় তা একমাত্র যুবতী নারীর সান্নিধ্যে যে পুরুষ এসেছে সেই বুঝতে পারে, সেই মর্মে মর্মে উপলব্ধি করতে পারে তার ব্যাকুলতা। আমি তার আবেশী শক্তির টানে তার নিকট থেকে আরো নিকটতর হলাম। চুম্বকের মতো আমার ঠোঁট চলে গেল তার ঠোঁটের উপর। ক্ষণিকের জন্য ভুলে গেলাম এ জগতের সবকিছু। ঘুরে এলাম অন্য এক জগৎ থেকে। এরপর থেকে প্রায় আমরা একে অপরের কাছাকাছি হতাম। দুজন দুজনকে জড়িয়ে ধরে থাকতাম ঘন্টার পর ঘন্টা। শুনতে পেতাম একে অপরের হৃদয় স্পন্দন। চুমোয় চুমোয় ভরে দিতাম একে অপরকে। আমাদের মাঝে সৃষ্টি হলো আরো মিলন। আবদ্ধ হলাম বিনা সুতার বাঁধনে, আবদ্ধ হলাম ভালোবাসার বন্ধনে। ইতিমধ্যে আমি PCS কর্তৃক নির্বাচিত হয়ে নিয়োগ প্রাপ্ত হই। যে বড় ভাই মাথার ঘাম পায়ে ফেলে তিল তিল করে আমাকে মানুষ করেছেন, যার অবাধ্য হয়নি কোনো দিন, যার মুখের উপর কথা বলিনি কোনো দিন, যে আমাকে নিয়ে সকলের কাছে গর্ব করত, সেই দেবতুল্য বড় ভাইয়ের অমত থাকা সত্ত্বেও তাকে বিয়ে করে সঙ্গে নিয়ে চলে যায় কর্মস্থলে। অফিসের পাশেই কলিগের সঙ্গে সাবলেট নিলাম। ছোটখাটো সংসার। খুব আনন্দেই কাটছিল আমাদের দাম্পত্য জীবন। ছুটির দিনে হই হুল্লোড় করে ছুটে বেড়াতাম এখানে সেখানে। সে মা হতে চলেছে, তাই আমার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার জন্য তাকে একটি মোবাইল ফোন কিনে দিলাম। কিছুদিন পরেই আমাদের সোনামণির আগমন ঘটবে। ভালোবাসার পাত্রটি কানায় কানায় পূর্ণ। তাকে কোনো কাজ করতে দিই না। রান্না বান্না বন্ধ, দুপুরে পিয়ন দিয়ে খাবার পাঠিয়ে দিই। আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনাভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প। আপনারাও আপনাদের লেখা পাঠাতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা the111111@gmail.com। কিন্তু সে না খেয়ে আমার পথ চেয়ে বসে থাকে। বিকেলে অফিস শেষে রেস্তোরাঁ থেকে খাবার এবং তার জন্য কিছু ফল নিয়ে বাসায় ফিরি। সে খেতে চায় না। তাকে জোর করে নিজ হাতে খাইয়ে দিই। তারপর মাথায় হাত বুলিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিয়ে শিয়রে বসে মাতৃগর্ভে আমার অনাগত বাচ্চার নড়াচড়া দেখি। কখনো কখনো সে ঘুম ভেঙে দেখে তার শিয়রে বসে আছি। তখন সে রাগ করে। এটি তার রাগ নয়, ভালোবাসা। মাঝে মধ্যে সে বলে, আচ্ছা তুমি আমাকে এত বেশি ভালোবাসো কেন? আমি বলি, জানি না। তুমিও তো আমাকে কম ভালোবাসো না। অবশেষে 1997 সালের 4 ফেব্রুয়ারি ঘর উজ্জ্বল করে আমার সোনামণির আগমন ঘটল। আমাদের ভালোবাসার উপহার হাতে পেয়ে তার সে কি আনন্দ! মনে হয়েছিল সৃষ্টিকর্তা সব সুখ আমাদের ঘরে ঢেলে দিয়েছেন। বললাম, সোনামণিকে একটু আমার কোলে দাও। সে বলল, না না, তুমি তাকে নিতে পারবে না, আমার সোনামণি ব্যথা পাবে। এই বলে আরো সজোরে সোনামণিকে বুকের সঙ্গে জড়িয়ে ধরল। কিন্তু বিধাতা সোনামণিকে রেখে তাকে কেড়ে নিল। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে 3 দিন পর অর্থাৎ 7 ফেব্রুয়ারি আমার হৃদয়কে ছিন্নভিন্ন করে দিয়ে মৃত্যুর কোলে পাশানি আমাকে একা ফেলে চলে গেল। প্রতি বছর ভালোবাসা দিবস আসে, ভালোবাসা দিবস চলে যায়, কিন্তু আমার ভালোবাসার ডাক বয়ে চলে অনন্তকাল আমার স্বর্গবাসী প্রিয়ার জন্য। সেই ডাক সে শুনতে পায় কি না জানি না, তবে তার রেখে যাওয়া ভালোবাসার উপহার, যার নাম রেখেছি অর্পি, যার বয়স আজ 6 বছর, তার ডাক নিশ্চয়ই শুনতে পায়। সে এক তোড়া ফুল হাতে নিয়ে গত বছর 4 ফেব্রুয়ারি গ্রেভ ইয়ার্ডে গিয়ে তার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলেছিল, মা, পাপা বলেছে তুমি ফিরে আসবে, কবে আসবে? আমার মামনির মুখে খুইয়ের মতো বুলি ফুটেছে। দৈনিক তার হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হয়। সকল প্রশ্নের উত্তর দিতে পারি না।
শুধু বুকের সঙ্গে জড়িয়ে রাখি আমার প্রিয়ার রেখে যাওয়া ভালোবাসার সর্বশ্রেষ্ঠ সে উপহার। এই ভালোবাসা দিবসে আমার সকল ভালোবাসা আমার স্নেহাস্পদ মামনির জন্য। তাকে যেন একই সঙ্গে মায়ের ভালোবাসা ও পিতার ভালোবাসা দিয়ে মানুষের মতো মানুষ করে তার প্রয়াত মায়ের আত্মাকে সান্ত্বনা দিতে পারি এই শক্তি সাহস তুমি বিধাতা আমাকে দিও। এস ইসলাম, শুক্রাবাদ, ঢাকা থেকে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।